গাঙ্গুয়া নিয়েছে। শুধু সমস্যা নয়, মহা সমস্যা। কারণ গাঙ্গুয়া যা শুরু করেছে, যদি সময় মতো গাঙ্গুয়াকে কাউন্টার দিতে না পারি, তাহলে সব ব্যবসায়ী লালবাতি চালিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। ভাই, কাজের কথা যদি সত্যি হয়, তাহলে তুমি আমাদের যে বড় বড় স্বপ্ন দেখিয়ে বলেছিলে অন্ধকার জগতের দিক আমাদের হাতে থাকবে, তোমার সেই স্বপ্ন দেখানোটা মিথ্যে হয়ে যাবে না? মায়া, সবই মায়া। গাঙ্গুয়া বেঁচে থাকলে তো আমার স্বপ্ন দেখাটা মিথ্যা হবে। গাঙ্গুয়াকে মারার কথা বলছো দয়াল ভাই? আরে গাঙ্গুয়াকে মারা তো দূরে থাক, গাঙ্গুয়া কোথায় থাকে পুলিশও আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। একজন পারবে। কিসে? বাদশাহ। বাদশাহ? বাদশাহ? এত বাধা পেরিয়ে তুই যখন আমার কাছে এসেছিস, আসলে তুই একজন ভালো খেলোয়াড়, তাই তোর সাথে খেলতে আমার খুব জমবে, খুব জমবে।
গডফাদারদের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এবং আমি এও বিশ্বাস করি আন্ডারওয়ার্ল্ডের এই অপরাধী চক্রকে গ্রেফতার করতে না পারলে দেশের মধ্যে যেমন অস্ত্র, ড্রাগস আমদানি বেড়ে যাবে, তেমনি সন্ত্রাসী কার্যকলাপ সহ দিন দিন খুনের সংখ্যাও বাড়তে থাকবে। তাই সিদ্ধান্ত নিয়েছি এই অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতারের দায়িত্বটা আমাদের ডিপার্টমেন্টের একজন লড়াকু অফিসারকে দিতে চাই। চল চল। বাবা খারাপ। অ্যাক্সিডেন্ট করেছে, জলদি ওকে বাঁচান। তুমি অন্ধরা চোখে কম দেখো, দেখতে পাচ্ছ না ডাক্তার নার্সের দাবি আদায়ের জন্য ধর্মঘট চলছে, আমরা কিছু করতে পারবো না। কি বলছেন আপনি? একটা বাচ্চা আপনাদের চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর আপনি বলছেন কিছুই করতে পারবেন না? আপনি ডাক্তার না কসাই? যাই বলো, আমরা কিছুই করতে পারবো না। অন্য কোনো ক্লিনিকে নিয়ে যাও। আপনি কি মনে করেন এই বাচ্চাটা অন্য কোনো ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত বেঁচে থাকবে? থাকবে না ডাক্তার। তাই আমি আপনাকে অনুরোধ করছি, অন্তত একটা গরিব অসহায় মায়ের সন্তানের জীবন বাঁচানোর জন্য মানবতার খাতিরে সেই মুহূর্তে ধর্মঘটের কথা ভুলে যান, চিকিৎসা করুন। বললাম তো, ধর্মঘট চলাকালীন আমাদের কিছুই করার নেই। সরি বাবা, তুমি না বলেছিলে আজ আমাকে শিশু পার্কে নিয়ে যাবে? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো বাবা। এই তো নিয়ে যাবো, চলো এক্ষুনি নিয়ে যাবো। বাবা, আমার মেয়েটা কি বাঁচবো না? কি করলে তুমি? যা করা উচিত তাই করেছি। নার্স, জলদি কেটে তালা খোলো। স্যার, ধর্মঘট চলছে তো। একটা গুন্ডা আমার ছেলে হাত কেটে দিয়েছে, রক্ত পড়ছে। আমি বাবাকে বসে থাকবো? জলদি ভেতরে দিয়ে চলো, ওর ট্রিটমেন্ট দিন। নিজের সন্তানের রক্ত দেখে তুমি ধর্মঘটের কথা ভুলে গেছো? আর আমি একটা গরিব মেয়ের জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনুরোধ করেছি, আর তুমি ধর্মঘটের কথা বলেছো, দাবি আদায়ের কথা বলেছো। এই গরিব মেয়ের সন্তানের শরীর রক্তের চাইতে বেশি দামি? তোমার সন্তানের প্রতি তোমার যেমন মায়া, তেমনি এই গরিব মায়েরও তার সন্তানের প্রতি মায়ের ভাগটা এতটুকু কম নয়। শুধুমাত্র এই সত্যটা বোঝানোর জন্যই আমি বাধ্য হয়ে তোমার সন্তানের হাত কেটেছি। আরে ডাক্তারি হচ্ছে মহান পেশা, মানুষের সেবা করাই ডাক্তারের বড় ধর্ম। আর ডাক্তারদের একটাই দাবি হতে পারে, সেটা হচ্ছে রোগীর জীবন বাঁচানো। আমার ভুল হয়ে গেছে, আমি আমার নিজের ভুলের জন্য দুঃখিত, লজ্জিত। নার্স, গেট খোলো, জলদি অপারেশনের ব্যবস্থা করো। বাবা, কাঁদবেন না, আল্লাহকে ডাকুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ডাক্তার, ভয়ের কিছু নেই, ঘন্টা দিনের পর জ্ঞান ফিরে আসবে। বাবা, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাবা, ঋণের কথা বলছেন কেন? আমি আপনার সন্তানের জীবন বাঁচানোর জন্য মানুষ হিসেবে এইটুকু সহযোগিতা করেছি। জীবন বাঁচালেন তো ডাক্তার। তুমি কে ভাই আমি জানি না, তবে তুমি আমার মধ্যে যে মানবতা বন্ধ দরজাটা খুলে দিয়েছ, এই দরজা কোনোদিন বন্ধ হবে না। তোমার কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বাধ্য হয়ে তোমাকে কষ্ট দিয়েছি তো, এবার একটা চুমু দাও। কি করিস? টাইট দে। এই হাপা, দেখ দেখ। বদলা, দেখ তো কি অসুবিধা। উস্তাদ, একটা দামি
গাড়ি আমি কোনটা থিয়া কোনটার মধ্যে গুতা দিয়ে দেবো তুমি দেখো শালা আমার তো হাবা নাটগুলো টাইট দে। আচ্ছা আরে না না, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হংকং এর সেলুনে আমি চুল কাটাই না, তুমি সিঙ্গাপুরের টিকিট কাটো। না 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 না, পরশু না পরশু না, পরশু আমার কাজ আছে, কাল সকালে যাব। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা ভালো করে দেখে রাখো। তা তো দেখবই স্যার। গাড়ির অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, এখন থেকে আমি এই এলাকাতেই থাকবো। গাড়ির কোনো প্রবলেম হলে তোমার গ্যারেজে পাঠিয়ে দেব, তাই আমার গাড়িটা তোমাকে চিনিয়ে রাখছে। চিনলাম স্যার, খুব ভালো করে চিনে রাখলাম। হ্যালো, হোয়াট? আমি যাবো সেকেন্ড ক্লাসে? ইচ্ছা হচ্ছে তোকে একটা চোর মেরে 32টা দাঁত ফেলে দিই। সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট পাওয়া না গেলে ব্রিটিশ এয়ারওয়েজের কাটো। শোনো, আমার শিডিউল খুব টাইট, কাল সকালে যাব, চুল কেটে বিকেলেই চলে আসবো। ওকে? স্যার একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলো বলো। চুল কাটাতে সিঙ্গাপুর যাবেন? আমার চুল কাটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, তাছাড়া বাঙালি নাপিতেরা হাত দিয়ে ভাত খায়, হাতে মুসুরির ডালের গন্ধ করে। হ্যালো, না তো টেলিফোনে তো ধরে। হ্যালো, না 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 না, আজ বিকেলে ইঞ্জিনিয়ারকে থাকতে হবে, কাল আমি সিঙ্গাপুর যাচ্ছি, জায়গা দেখেই ডিজাইন হবে। ওকে? স্যার, এই এলাকাতে কোনো মিল ফ্যাক্টরি করবেন নাকি? হ্যাঁ, সেজন্যই তো এই এলাকাতে আসা। এশিয়ান হাইওয়ের পাশে আমি একটা মাল্টি ন্যাশনাল গাড়ির কোম্পানি বানাবো। টাটা, টয়োটা, হিনো, এই 3 কোম্পানির গাড়ির উপর দিয়ে টাক্কা মেরে আমার কোম্পানির গাড়ি সারা পৃথিবীর রাস্তায় চলবে। অলরেডি ব্রাজিলের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। হ্যাঁ, আমার গাড়িটা চিনে রেখো। হ্যালো, পাগলা গারদ, সাউন্ড বাড়াও, দূর দূর, রং নাম্বার। ওস্তাদ হ্যাঁ? লোকটা মনে হয় হেভি বড় লোক, যদি এই এলাকায় থাকে এলাকার উন্নতি হয়ে যাইব। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এশিয়ান হাইওয়ের পাশে একটা মাল্টি ন্যাশনাল গাড়ির কোম্পানি বানাবে। কি কইলা? গাড়ির কোম্পানি? ওস্তাদ তুমি ওই লোকটার পিছনে লাইন দাও, নাইলে আমগো ধান্দা কাম বাইরে যাইব। যে ধান্দাই করিস সেটাই ভালো, এত বেশি বেশি লোভ করা ভালো না। ওস্তাদ বোধহয় বুঝলাম না তুমি। ওস্তাদ তুমি যাওয়ার না যাও, আমরা ঠিক লাইন দিয়ে থাকবো। তুই কি কাজ দেবই তো।
পোলাপান পেয়ে তো খুব দেখালি, নিজেকে খুব স্বাবলম্ব মনে করছিস, তা কাছে হয় না, হয়ে যাক। দানা হয় হবে, শুরু হলে তো অ্যাম্বুলেন্স ডাকার সময় পাবি না, আগে থেকে অ্যাম্বুলেন্স রেডি করে রাখ। কার জন্য? তোর জন্য হলে তোকে নাম্বার দিয়ে সাহায্য করতে পারি, আমার জন্য হলে প্রয়োজন হবে না। ওস্তাদ, সাংঘাতিক জিনিস কিন্তু। তাই? ওস্তাদ শুনবা, হ্যাঁ দেখ চলবো না, সলিড মাল, কিন্তু দাম কমবো না, 50,000। সব কি হলো বাবা? দোয়া তোমার, তুমি গাড়ি থেকে নেমে যাও, আমার মালটার দাম দিতে হবো না, ওইটা তোমার আমি এমনি দিলাম, তবু তুমি গাড়ি থেকে নেমে যাও বাবা, নামো বাবা। কিরে, কাহিনী শুনে ভয় পেয়ে গেলি? আরে না, ভয় পায় কাপুরুষ, আমি তো কাপুরুষ নই। বাবলা, তুমি ছিল একটা বেঈমান। বেঈমান? শুধু বেঈমান না, তুই একটা মিথ্যাবাদীও বটে। তুই কি ভুলে গেছিস একদিন কথা দিয়েছিলি শহরে গিয়ে মানুষের মতো মানুষ হয়ে ফিরবি, তা না হয়ে খুন করে খুনি হয়ে ফিরবি। আরে আমার কথা শোন, কি বলবি? কি বলবি? কি বলার আছে তোর? আছে, অবশ্যই বলার আছে। একটা ভালো কিছু করার জন্য অনেক চেষ্টা করেছি, এদারে ওদারে অনেক ঘুরেছি, পারিনি। আরে কেউ কি শালা ইচ্ছে করে এই লাইনে আসে? বাধ্য হয়ে এই লাইনে চলে এলাম। বুঝলাম বাধ্য হয়ে করেছিস, কিন্তু শালা তুই পুলিশ খুন করতে গেলি কেন? আরে বাধ্য হয়ে। আমি যদি এই মুহূর্তে পুলিশকে খুন না করতাম, তাহলে অবৈধ অস্ত্রের মামলায় কম করে আমার 10 বছরের জেল হতো। এবার তুই বল, জীবন থেকে যদি আমার 10টি বছর হারিয়ে যেত, তাহলে আমার জেল থেকে বেরিয়ে এসে বেঁচে থাকার কোনো অর্থই ছিল না। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? এখন কথা বলছিস না কেন? বল, কিছু নীতিবাক্য বল। এখন কি করবি? এই এই কি করতে চাস তুই? আমি কিছুই জানি না। একটা শেল্টার ছাড়া বাইরে ভাবে থাকা সম্ভব নয়। যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে যেতে পারি, আর ধরা পড়ার পরিণতির কথা তো তোকে বলেছি। ঠিক আছে, মার খা, একটা ব্যবস্থা তো হবেই। কি বললি? বাদশার এত বড় সাহস আমার ভাই আর বোনের জামাই গায়ে হাত দেয়? বাদশা শিকদারের ভাই বলে নিজেকে কি মনে করে? ওই বাদশাকে আমি না না, এর আগে দয়াল ভাইয়ের সাথে কথা বলতে হবে। মায়া, সবই মায়া। দয়াল ভাই, দাঁড়ার প্রথম ভুলটা আমার ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ক্ষমা মহত্বের লক্ষণ। কিন্তু আমি যে বইটা পড়ে দয়াল হয়েছি, সেই বইটাতে ক্ষমা শব্দটা লেখা নেই। সেখানে লেখা আছে যে বেঈমানি করবে তার শাস্তি মৃত্যু অবধারিত। দয়াল ভাই,
পৌঁছে দে। দয়াল ভাই আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। মায়া, সবই মায়া। ঘটনাটা কি? দয়াল ভাই, শুধুমাত্র আপনার জন্য ওই শিকদারের ছোট ছেলের কত বড় সাহস, সে আমার বোন জামাই আর আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিছে। আমি কিন্তু একদিন বলবো। মায়া, সবই মায়া। মাথা গরম করিস না, আমি শিকদারের সাথে কথা বলছি। বল লাগা। দয়াল ভাই বলেন, তোমার ছোট ভাই বাদশার সম্পর্কে কোনো খবর রাখো না? ধর্মের সার করে ছেড়ে রেখেছ? কি করেছে বাদশা? করে কি তাই বলো? গাজীর ছোট ভাই আর বোন জামাইকে মেরেছে। গাজী তো এখন তোমার ভাইয়ের হাত কেটে দিতে চাই। বলো কি করবো? দয়াল ভাই, শিকদার যদি কোনো কথা বলতে না চায় তাহলে কসম খোদার আমি ওর ভাইয়ের হাত থেকে কেটে ফেলবো। মায়া, সবই মায়া। কি হলো শিকদার, বলো গাজীকে কি বলবো? দয়াল ভাই, আপনি গাজীকে বলে দেন বাদশার এই ঘটনা আমি নিজেই দেখব। বাদশা যাতে পরবর্তীতে এমন কাজ না করে তাও আমি নিজে দেখব। একটা ঘটনাকে রাবারের মতো টেনে বড় করতে থাকলে শুধু বড়ই হবে, সমাধান হবে না। এটা দামি কথা বলেছ। ঠিক আছে, আমি গাজীকে বোঝাচ্ছি। গাজী, বাদশাকে যা করা উচিত শিকদার নিজেই তা করবে। তবে শিকদার একটা দামি কথা বলছে, আবার টানলে শুধু বড়ই হবে। অর্থটা বুঝেছ? তুমি শিকদারের ভাইকে মারবে, শিকদার আবার তোমার ভাইকে মারবে। এইভাবে যদি ঘটনা ঘটতেই থাকে তাহলে ঘটনা শেষ কোথায়? তার চেয়ে শিকদার যখন নিজেই দায়িত্ব নিয়েছে, দেখো শিকদার কি করে। তুই যাদের মেরেছিস ওর ভাই আমাদেরই লোক, খুবই ডেঞ্জার। ও যদি তোকে বেশি বাড়াবাড়ি করলে আমি না হয় বেশি কথা বলবি না। আমি যা বলছি তাই শোন। এই মারামারি খবর দয়াল ভাই পর্যন্ত পৌঁছে গেছে, তাই তোর জন্য গাজীর সাথে সম্পর্ক নষ্ট করতে পারলেও দয়াল ভাইয়ের সাথে সম্ভব নয়। তাই বলছি, আবার যদি গাজীর ভাইয়ের সাথে দেখা হয় তুই নিজের থেকে হাত মিলিয়ে নিবি। শোন, কথাটা কিন্তু আমি বলেছি। হ্যাঁ ভাইয়া, আমার বন্ধু বাবলা গতকাল 3 দিন পুলিশকে খুন করেছে। পুলিশ খুন করেছে? তাহলে আমার কাছে নিয়ে এসেছিস কেন? এই মুহূর্তে বাইরে থাকাটা ওর জন্য নিরাপদ নয়, তাই আমাদের শেল্টারে থাকার অনুমতির জন্য তোমার কাছে নিয়ে এসেছি। তুই তো জানিস আমরা পুলিশের সাথে ঝামেলা করে কাজ করি না, সমঝোতা করে করি। আর ও কিনা 3 জন পুলিশকেই খুন করে ফেলেছে। ওকে আশ্রয় দিলে আমার জন্য ক্ষতি হতে পারে। ভাইয়া, ওর মতো যদি আমি পুলিশকে খুন করতাম তুমি কি আমাকে ঝামেলা মনে করে দূরে সরিয়ে দিতে? তুই বুঝতে পারছিস না। আমি সবই বুঝি, তবু বাবলা আমার বন্ধু আর তুমি আমার ভাইয়া। আমার দিকে একটু তাকিয়ে। ঠিক আছে, আপাতত থাক, পরে দয়াল ভাইয়ের সাথে কথা বলে দেখবো কি করা যায়। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এই কোনো চিন্তা করিস না, বস। ভাইয়া যখন আপনারা কেডা? শিকদার ভাইয়ের লোক, আর শিকদার ভাইকে তোমাদের ম্যাডাম খুব ভালো করেই চেনে। শিকদার ভাই বলেছে সোনালি আর কোনো মডেলিং এর শুটিং করতে পারবে না। এই হুকুমটা তোমাদের শিকদার ভাই দিয়েছে না? ঠিক আছে, তোমাদের সাথে কোনো তর্ক করতে চাই না। আপনি কোনো চিন্তা করবেন না, শুটিং আগামীকাল থেকে আবার হবে। আইনিয়া খারান, শুটিং আজকাল যখন হয় নাই কালকে ঠিকই হইবে, মনে রাখছেন। বাবলা, সোনালি আসছে। সোনালি? খবরদার তাকাতে পারবি না, আর সোনাকে একটা সারপ্রাইজ দেব। তোমরা কি পেয়েছো? তোমরা কি আমাকে আমার মতো চলতে দেবে না? আহা, কি হয়েছে বলবি তো?
গুন্ডা বাহিনী পাঠিয়ে আমার কাজে বাধা দাও। তোমরা নিজেদেরকে গুন্ডা মাস্তান বলে পরিচয় দিতে অহংকার বোধ করতে পারো, আমি নিজেকে গুন্ডা মাস্তানের বোন বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করি। আর এই ঘৃণা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মনের ভেতরে থাকবে, কথাটা মনে রেখো। দাঁড়া, শোনোনি, এই জন্যই তোর মাথা ঠান্ডা রাখার একটা উপহার দেব। বাবলা, বাবলা, আরে তুমি? আমি তো মনে করেছিলাম তুমি আমার ঘরে পালিয়ে গেছো, আর কোনোদিন ফিরে আসবে না। এখন কি মনে হচ্ছে? তোমার ধারণাটা সত্যি? এখনো মেয়েকে প্রশ্ন করার সময় আসেনি। এই নাও আমার ঠিকানা, এসো, কথা আছে। আসি ভাইয়া। বাই। চল চল। ইঞ্জিনিয়ার সাহেব, ওই দিকে 2500 বিঘার পর কত দূর যাওয়া যাবে? একটু ম্যাপটা দেখেই বলি। না স্যার, 2500 বিঘার পরে নিতে গেলে বুঝছেন এই রেল লাইন চলে আসে। আসো, ওই রেল লাইন আমার ফ্যাক্টরির সাথে কানেক্টিভ হয়ে যাবে, আমি ওই রেল লাইন ব্যবহার করব। স্যার রেলওয়ে যদি না মানবে না মানে 100 বার মানবে। আমার কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি, এখানে ব্রাজিল $5,000 কোটি ইনভেস্ট করবে, 15 থেকে 20,000 শ্রমিক কাজ করবে। ইঞ্জিনিয়ার সাহেব, সরকারের কাছে বিদেশি সাহায্যের দেখে মূল্য তা আপনি বুঝবেন না। আসসালামু আলাইকুম স্যার। জায়গা পছন্দ হয়েছে স্যার? হ্যাঁ, খুবই ভালো জায়গা। রেল লাইন পড়েছিল, ওটা আমি আমার সীমানার ভিতর নিয়ে নেব, আর রেলওয়ে বাইপাস লাইন নিয়ে অন্য পথে চলে যাবে। ঠিক আছে স্যার, আপনার এই কোম্পানি চালু হইতে কতদিন লাগবে? কোম্পানি চালু হতে বছরখানিক তো লাগবেই। হ্যালো, হ্যাঁ, টিকিট পাওয়া গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। শোনো, এই সোনারগাঁ থেকে ব্রেকফাস্ট এনে গুলশানের বাড়িতে রেখে দেবে, ভুল করে আবার ধানমন্ডির বাড়ি চলে যাও। হ্যাঁ, ওই যে কথা বলছিলাম, ফ্যাক্টরি চালু হতে প্রায় 14 মাস সময় লাগবে। তবে সমস্যা হচ্ছে দক্ষ শ্রমিকের। ব্রাজিল অবশ্য আমাকে 50% শ্রমিক দেবে বলেছে। আচ্ছা, বাকি শ্রমিক আমি ইচ্ছে করলে মালয়েশিয়া, কোরিয়া অথবা চায়না থেকে নিয়ে আসতে পারি। তবে কথা হচ্ছে কি, সব শ্রমিকই যদি বিদেশি হয় তাহলে আমি দেশের জন্য কি করলাম? দেশের জন্য কিছু করতে হবে, কি বলো? হ্যাঁ স্যার, আমাদের ছেলেরা আমাদের দেশের কলকারখানাতে কাজ করলে আমরাই তো ভালো থাকবো স্যার। আমিও তো তাই চাই, কিন্তু দক্ষ শ্রমিক পাবো কোথায়? অবশ্য আমি একটা চিন্তা করে রেখেছি, কিছু শ্রমিক ট্রেনিং এর জন্য ব্রাজিলে পাঠিয়ে দেব। বর্তমানে ব্রাজিলে যে কোম্পানি আছে তাতে 6 মাস করে ট্রেনিং নিয়ে দেশে ফিরে এসে চাকরিতে জয়েন করলেই 22 থেকে 25,000 টাকা দেবে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো লোকজন পাওয়া যায় কিনা। পাওয়া যাবে মানে? এদেশে বেকারের অভাব আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, কাল অবশ্য আমি বিদেশে যাচ্ছি, পরশু তুমি কিছু লোকজন জোগাড় করো। জি, আমি ওদের মেডিকেল টেস্ট করব, তারপর বাকি কাজের কথা থাকে না। আমি ওদের থাকা, খাওয়া, ভিসা সবকিছুর ব্যবস্থা করব, শুধু প্লেন ফেয়ার মানে বিমান ভাড়াটা ওদের দিতে হবে। এইটুকু যদি না দেয় তাহলে কাজ শিখবে না, ব্রাজিলে গিয়ে ফুটবল খেলা দেখে চলে আসবে। কি বলো? আপনি ঠিকই বলেছেন। তাহলে আমি যাই স্যার। তাহলে তুমি কিছু লোকজন জোগাড় করো। হ্যাঁ, যাও। ইঞ্জিনিয়ার, দেখো তো 2500 বিঘার পর আর কত দূর যাওয়া যায়? পাগল ভাই, ওস্তাদের নোটিশটা দিয়া দেন। নোটিশ? ওস্তাদ, মৌখিক নোটিশ। আমরা তোমার কার্য থেকে অব্যাহতি নেব আর ট্রেনিং নিতে বিদেশে যাব। দেশে যাবি? টাকা পাবি কোথায়? টাকা বেশি লাগবে না, প্রতিজন 20,000 টাকা। আর ট্রেনিং নিয়ে ফেরত আসলেই কমসে কম 25,000 টাকা বেতন হইল। এসব ভূত মাথা থেকে নামা। 20,000 টাকায় বিদেশ যাওয়া যায় না। বুঝছি
আপনি আমাকে ভালো চান না, আপনি হইলেন স্বার্থপর। ট্রেনিং নিয়ে বড় চাকরি করলে আপনার গ্যারেজের ভাঙা গাড়ি আমি তোদের ভালো চাই না, না আমি স্বার্থপর। তুমি স্বার্থপর। আমরা এই মুহূর্ত থেকে তোমার চাকরিতে ইস্তফা দিলাম। চল চল। আরে যা যা, তোরা বিদেশে যেতে পারবি না, আর তোদেরকে কেউ কাজও দেবে না। কি বললি? চাঁদা দেবে না? বোন জামাই, জিনিসটা একটু দেখতে হয়। কি করেছে? গ্যারেজ মেকার। কি নাম? আকাশ। চল, চুলটাই নষ্ট করে দিল। আমি বুঝিস না। আসসালামু আলাইকুম। কি খারাপ হয়েছে? হোন্ডা না গাড়ি? নো টেনশন, আকাশে হাত পড়লে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, আরে ভাই আমি একটু মিথ্যা বলিনি, বিশ্বাস না পরীক্ষা করে দেখুন। ওরে বাবা, হ্যাঁ এই তো দেখছি গাড়ির ইঞ্জিন খারাপ হয়নি, মাথার ইঞ্জিন খারাপ হয়েছে। হ্যাঁ এই যে ভাই, আপনাদের বন্ধুকে কোন ডাক্তারখানা নিয়ে যান, দেখতেই তো পাচ্ছেন এটা মানসিক হাসপাতাল না, এটা গ্যারেজ। গ্যারেজ। এই শালা, কি তুই কি আমাদের পাগল মনে করেছিস? আবার শালা বলছেন? দেখুন আমার একটা মাত্র বোন, তাও অনেক আগে বুকিং দিয়ে দিয়েছি। সবাই আর কি মারছে, আসল কথাটা এখনো বোঝেনি। তুই নাকি বলেছিস এই মহল্লার কেউ চাঁদা দেবে না? ও এতক্ষণে বুঝতে পারলাম তোরা চাঁদাবাজ। ওই শোন, দেশে আর ব্যবসা নেই? হ্যাঁ এত ব্যবসা থাকতে এই ব্যবসা কেন? ওই দেখে চাই দিছে। তোকে জবাব দিতে হবে। হ্যাঁ জবাব আমার কাছে দিতে হবে। তোমরা কেন চাঁদাবাজি করছো তা জবাব দেবে না? হ্যাঁ এই হয় না, এই হয় না। বুঝেছি, তোকে ঠিক মতো সাইজ করে দিলেই বুঝতে পারবি। তোমরা সবাই মিলে যখন আমাকে মারবে তখন 1 মিনিট আমাকে সময় দিতে হবে, বুকডান দিতে হবে তো। হ্যাঁ কোথায় কোথায়? এই তো, এই দেখো, এদিকে ধর। এই দাঁড়া, বিসমিল্লাহ। ওরে বাবা, 14। এই তো এখন হবে। হ্যাঁ দেখি, তুই না, তুই সর। ওরে বাবা রে বাবা রে বাবা, তুই তো মোটা। হ্যাঁ সরি, দাঁড়া। ওই না, ওই ওরে বাবা রে বাবা, সম্ভব না, সম্ভব না, কোনো মতে সম্ভব না। আরে বন্ধু কবে এলি? সেটা পরে শুনিস, আগে বল কি সমস্যা। বন্ধু দেখ, চাঁদা দিতে রাজি হয়নি বলে ওরা 5 জন আমাকে মেরে শেষ করে দিয়েছে। এবার একটা লেভেল হয়েছে, ওরা 5 জন আর আমরা 3 জন, 2 জন কম, মোটামুটি একটা লেভেল হয়েছে। কি? ও হ্যাঁ এবার যা, ঠিক কর। ওকে, তুই দিকে শালারা জানো না, জিন্দি ছবির মতো আমরা হলাম সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা 3 জন। আচ্ছা বাবলা,
এতদিন পর কোত্থেকে? গতকাল এসেছি, আর তাই তো তোর সাথে দেখা করতে এলাম। এসেই যে মারামারি করতে হবে বুঝতে পারিনি। শালাদের জন্য মুডটাই নষ্ট হয়ে গেল। কোনো চিন্তা নাই, চাচার দোকানে চল, এক কাপ গরম চা খেলে মুড একদম ঠিক হয়ে যাবে। চল। কে কাকে চাঁদা দেবে আর দেবে না, এই সব ছোটখাটো কাজে কেন তোরা যাবি? কেন তোরা ভুলে যাস আমি কে, আমার পজিশন কোথায়? তোমার পজিশনের কথা তোমাকে যেমন ভাবতে হয়, ওরা তো আমাদেরই লোক। ওরা গুন্ডামি রংবাজি করলে আমাদের জন্যই করে। তোমার কাছ থেকে সবসময় টাকা চাইতে আমাদের লজ্জা হয়, তাই আমাদের প্রয়োজনে আমরাই ওসব চাঁদাবাজদের জন্ম দিয়েছি। দেখ, এসব কথা আমার বারবার শুনতে ভালো লাগে না। এই তো সেদিন মদ খেতে গিয়ে ডিস্কো বারে মারামারি করেছিস, তোদের জন্য, শুধু তোদের জন্য আমাকে দয়াল ভাইয়ের সামনে শিকদার ভাইয়ের সাথে বড় বড় কথা বলতে হয়েছে। আমার এখন বড় ধরনের ধান্দার জন্য আমার চোখে ঘুম নেই। এর মধ্যে যদি তোরা এরকম করিস তাহলে আমি কি করবো বলতো? তার মানে তুমি কিছুই করবে না, এই তো? ঠিক আছে, আমরা শালাদুলা ভাই মিলে ওই শালাকে খুন করে দেবো, ও লাশ ফেলে দেবো। হয়েছে হয়েছে, আর মাথা গরম করতে হবে না। আমার কাজটা শেষ হোক, তারপর ঘায়েল করে দেবো। যদি তা না করো তাহলে আমি একটা কিছু ঘটিয়ে দেবো, তখন তোমার ওই শিকদার আর দয়াল ভাইয়ের কোনো কথাই আমি শুনবো না। এতে কার লাভ হবে আর কার লোকসান হবে আমি কিছুই বুঝতে চাইবো না, বুঝেছো? চুপ। বারবার মার খাবে, আবার বলবে লাভ লোকসানের কথা। ভেবে যাই মাতাল হয়েছি। কোন জামাই, জিনিসটা ভালোই তো। এটা হলো বাচ্চার পীড়িতের লোক, আর ওই যে গ্যারেজ বেকারের বোন। তোর ভাই বাচ্চার বন্ধু বলে নিজেকে হিরো মনে করে। তোর ভাইকে বলবি ভালো হয়ে যেতে, নইলে তোর পীড়িতের নাগর বাচ্চা তোর ভাইকে বাঁচাতে পারবে না। একদিন তোর ভাই লাশ ফেলে দেবো। যা শালা। কই যাও? মাথা ঠান্ডা করো। ঠিক আছে, আবার গাড়িতে কেন তুলছো? কি বলছো তুমি? রাস্তার মধ্যে তোমাকে থ্রেট করেছে? তুমি কি বলতে পারো ওরা কারা? আমি ওদেরকে চিনি না, চিনতেও চাই না, শুধু বলতে চাই ওরা তোমার কথা শোনার পরও আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাই বলছি, তুমি আমার ভাইকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করো। তুমি দেখি সত্যি সত্যি ভয় পেয়ে গেছো। কেন পাবো না? তুমি তো জানো আমার ভাই ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। একদিন মা বাবাকে হারিয়ে ছোট দুটি ভাই বোন ভাসতে ভাসতে শহরে এসেছিলাম। তাই এই শহর থেকে আমি আমার ভাইকে হারাতে চাই না। তুমি আমাকে কথা দাও, যত তাড়াতাড়ি পারো ওকে বিদেশে পাঠাবে। ঠিক আছে, ওকে আমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেব। আমি ঠিক করেছি তোকে বিদেশে পাঠিয়ে দেব। কি বলছিস তুই? আমি বিদেশে চলে গেলে রূপাকে দেখবে কে? কেন, রূপাকে দেখে রাখার মতো ক্ষমতা আমার নেই? আছে, তবু বলছিলাম কি? না, কোনো বলা বলি নেই। আমার কথা ভেবে আমি তো আর এখানে থাকতে দেবো না। তোর মাথাটা মাঝে মাঝে এমন গরম হয়ে যায় না, কিছুই হুঁশ থাকে না, যার তার সাথে গন্ডগোল করিস। তাই আমি মনে করি এখানে থাকলে একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাচ্চা, আমি বলছি ওকে তুমি বিদেশে পাঠানোর সব ব্যবস্থা করো। মায়ের পেটে বোন যখন শত্রুতা করতে শুরু করেছে তখন আর না যেয়ে কি থাকতে পারবো? ঠিক আছে ঠিক আছে, তোরা যা মনে করিস তাই কর। অবশ্যই তোমার বন্ধু তোমার জন্য একটা ভালো কাজ করতে যাচ্ছে আকাশ। এই দেশ ছেড়ে তুমি বিদেশে যাবে, এই কষ্ট তোমার চেয়ে আমার অনেক বেশি। আর কেন বেশি জানো? তুমি যতদিন বিদেশে থাকবে আমি তোমাকে ততদিন ভালোবাসার কথা বলতে পারবো না, তোমাকে একটু আদরও করতে পারবো না। তাহলে এক কাজ করো নদী, চলো আজ রাতে আমরা কোথাও পালিয়ে যাই। তুমি সারা রাত ধরে আমাকে এমন আদর করবে ভুলিয়ে রাখবে। ইয়ার কি মারছো আকাশ? ইয়ার কি? মোটেও না। সত্যি করে বলছি, বিদেশে যাওয়ার আগে তোমাকে আমি হৃদয় ভরে আদর করতে চাই, তোমার আদর পেতে চাই। আমিও চাই। নদী, আমার চোখের সামনে দয়াল আমার ভাইটাকে খুন করেছে। আমি দয়ালকে খুন করার জন্য তোমাদের দুজনকে ভাড়া করেছি। আমি দয়ালের লাশ দেখতে চাই। এ পর্যন্ত হাফ
সেঞ্চুরি, অর্থাৎ 50 জনকে খুন করেছি। আজ পর্যন্ত জেলখানাটা দেখতে কেমন দেখার সুযোগ আমার হয়নি। টাকা যখন নিয়েছি অবশ্যই খুন হয়ে যাবে। দয়ালকে কেউ সেভ করতে পারবে না। আমি যাকে গুলি করেছি ওর নাম বড় বাচ্চু, প্রফেশনাল কিলার। ওকে আকরাম ভাড়া করেছিল আপনাকে মেরে ফেলার জন্য। শুধু তাই নয়, আরো একজন ভাড়া করেছে, ওর নাম কালা কামাল। তাই বাঁচতে চাইলে আপনার সিকিউরিটি শক্তিশালী করুন। বাই। দাঁড়া বাবলা, অবাক হলে না? মায়া, সবই মায়া। আমি তোমার নাম জানলাম কি করে? আমি আর অনেক কিছু জানি। তুমি 3 জন পুলিশকে খুন করেছ। শিকদারের ভাই বাদশাহ তোমার বন্ধু, তাই বাদশার মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডে ঢোকার জন্য শিকদারের কাছে আপাতত আছো। তুমি আন্ডারওয়ার্ল্ডে আসতে চাও, আমি তোমাকে গেট পাস দেব, কিন্তু শর্ত একটাই। তুমি যখন জানো আকরাম আমাকে খুন করার জন্য কিলার ভাড়া করেছে, আমি আকরাম আর ওই কিলারের লাশ দেখতে চাই। ভাই, তোর মৃত্যুর কথা আমি বলিনি। তোর মরণ চিৎকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাই। আর মাত্র কয়েকদিন আমি তোর কাছে দয়াল ভাইকে পাঠিয়ে দেব। তুই? হ্যাঁ আমি। তুই যেমন দয়াল ভাইকে খুন করার জন্য কিলার ভাড়া করেছিস, এখন আমি তোর কাছ থেকে ওই কিলারের ঠিকানা বের করে ওকে খুন করে অপরাধ জগতের গেট পাস নেব। ঠিকানা বল। বলবো না। ঠিকানা বলছি। নাইট হোটেলের আন্ডার কনস্ট্রাকশনে। আমি তোমার গেট পাস দিলাম বাবলা। আজ থেকে আমার এই আন্ডারওয়ার্ল্ডের সিন্ডিকেটে তুমি একজন নতুন সদস্য। তারপর তোমার অ্যাক্টিভিটিস তোমার উত্তরণের পথ দেখাবে। তোমার প্রতিটি কাজের সফলতা এই আন্ডারওয়ার্ল্ডের একটা একটা করে নতুন নতুন দরজা খুলে দেবে।
আমি তো এই আন্ডারওয়ার্ল্ডের সব কটা দরজা খুলে প্রবেশ করার জন্যই এই পথে পা রেখেছি। ভালো, খুব ভালো। আন্ডারওয়ার্ল্ডের বড় কিছু হতে চাইলে সাহস এবং দৃঢ়তা থাকতে হয়। এখন তুমি যেতে পারো। মায়া, সবই মায়া। এতদিন পর মনে পড়লো? না, একটা ব্যাপার নিয়ে প্রচন্ড ব্যস্ত, তাই সময় করতে পারিনি। এই এলাকায় তো ব্যস্ত থাকার মতো কিছু দেখছি না। আসলে ব্যাপারটা বলতে সাহসও পাচ্ছি না, আবার লজ্জাও পাচ্ছি। ব্যাপারটা খুলে বলো না, আমি তো তোমাকে সাহায্য করতে পারি। সত্যি? সত্যি সাহায্য করবে? অবশ্যই করব। আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তুমি কি সাহায্য করবে না? কি সাহায্য করতে পারি? আমি না মেয়েটাকে সরাসরি বলতে পারছি না আমি তাকে ভালোবাসি। সরাসরি না পারলে টেলিফোনে বলো। বলবো? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। বলবো? বলো। I love you. I love you, সোনালি। I love you too. পুড়ে যাই প্রেমেরই আগুনে, পুড়ে যাই প্রেমেরই আগুনে, সে আগুনে ভাই বলো না মনে, পুড়ে যাই প্রেমেরই আগুনে। মিশে যাই রে সোনা দুজনে, সে জ্বালা জুড়াই সুখের মিলনে। মিশে যাই রে সোনা দুজনে। মিশে যাই সোনা দুজনে।
মিশে যাই এসো না দুজনে। পুড়ে যাই প্রেমেরই আগুনে, সে আগুনে ভাই বলো না কেমনে। পুড়ে যাই প্রেমেরই আগুনে। মিশে যাই এসো না দুজনে, সে জ্বালা জুড়াই সুখের মিলনে। পুড়ে যাই প্রেমেরই আগুনে। মিশে যাই এসো না দুজনে। তালুকদার মনে হয়। হ্যালো, কেমন আছো মানিক? আর বলিস না দোস্ত, একদম ভালো নাই। ভালো নাই দোস্ত, 2 দিন যাবত একটা ক্যাসেট লয়ে ঘুরতাছি, বাজানোর জায়গা পাইতাছি না। আমার এখানে চলে আয়, শান্তি মতো বাজাইতে পারবি, কোনো অসুবিধা নাই। তুই কোথায়? মধুপুরের বাংলায়। তুই আয়, তোর সঙ্গে আমার আরো কথা আছে। আচ্ছা আচ্ছা, আসতাছি। ওই তো স্যার। আপনার কোম্পানির চাকরির আশায় আমরা দুজন ওস্তাদের চাকরি ছাইড়া দিচ্ছি। স্যার, আপনি আমাদের ওঠো ওঠো ওঠো, আরে ওঠো। আরে কেন বাদ দেব, কেন বাদ দেব? হ্যাঁ, আমার দক্ষ শ্রমিক দরকার। তোমরা কিছু লোকজন জোগাড় করো, যাদের যাদের পাসপোর্ট থাকবে কেবল তারা ইন্টারভিউ দিতে পারবে। পাসপোর্টের জন্য আমি সময় দিতে পারবো না। ওকে ওকে, আরে ওঠো ওঠো ওঠো। আসসালামু আলাইকুম। আব্বা, হ্যালো, থানা? ও, থানা থেকে না, থানা সান ইত্যাদি করেন। রং নাম্বার। আরে দোস্ত, আরে দোস্ত, এইটাই বুঝি তোমার ক্যাসেট? মার্কেটে নতুন বাইরে হয়েছে। আরে দোস্ত, তোর বেডরুমটা কোন দিকে? ওইদিকে সবকিছুর সুন্দর ব্যবস্থা আছে। আচ্ছা লোনা, তুমি ওইদিকে যাও, ঠিক আছে। আমি আসছি। চল দোস্ত, আমার সাথে কি যেন কথা আছে বললি? একটা ধান্দা করতে হবে। ধান্দা? হ্যাঁ, ধান্দা। আরে কে ফোন করলো? হ্যালো, কি বললে? অ্যাক্সিডেন্ট? রক্ত দিতে হবে? আমি এক্ষুনি আসছি। দোস্ত, আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। কিন্তু তোর ক্যাসেট? ওটা আপাতত এখানে থাক, চলি। কিছু একটা সমস্যা কি? বলবে উনি কোথায়? উনি তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তাহলে আমার কি হবে? কি আর হবে, কাল বাদ পরশু সকালে চলে আসবে। উনি আমাকে বিপদে ফেলে চলে গেল? বিপদ? কিসের বিপদ? আসার সময় আমাকে একটা বিদেশি ক্যাপসুল খাইয়েছিল, আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমাকে বাঁচান। কথা বলবে না। নারী ধর্ষণের বিচার আছে, পুরুষ ধর্ষণের কি কোনো বিচার নাই? শিকদার, তাহলে এই মুহূর্তে গাজী আর তুমি দুটো কাজের দায়িত্ব নেবে। তোমার কাজ হবে জুবাইরের কাছ থেকে নকল টাকা ছাপানোর ডাইসটা উদ্ধার করা, আর গাজীর কাজ হবে মহল্লাটা কিনে নেওয়া। আমি অনেক চিন্তা করে দেখেছি, ডাইসটা আমাদের হাতে আসার পর ওই মহল্লাটাই হবে নকল টাকা ছাপানোর জন্য উপযুক্ত স্থান। দয়াল ভাই, একটা সমস্যা আছে। আপনি তো জানেন ওই মহল্লার গ্যারেজ রংবাজ ছেলেটাকে আপনার মেয়ে ভালোবাসে।
মায়া, সবই মায়া। ভালোবাসার চেয়ে আমার জমির প্রয়োজন অনেক বেশি। বল ডাইস কোথায়? না, আমি বলবো না। ডাইসের সন্ধান আমি কিছুই বলবো না। ঠিক আছে, তোকে বলতে হবে না। আমি বলবো না, ওদের কথা আমি বলছি না, আমি বলবো না। ঠিক আছে, চলো চল। নগদ 20 লাখ টাকা দেব। আমাদের এই জমিটা প্রয়োজন। টাকা তুমি এতগুলো সর্বনাশ করো না। তুমি ছাড়া এই জমিটা বিক্রি করে দিলে আমরা এতগুলো পরিবার নিয়ে কোথায় যাব? আমাদের জন্য তুমি দয়া করো চাচা। শুনি চাচা, তুমি তো বলেছিলে আমরাই তোমার আপনজন। চাচা, ওদের পেঁচাল তোমার জীবন বাঁচাইতে পারবে না। বলো, তুমি জমি বিক্রি করবে? না, আমি জমি বিক্রি করবো না। এই যে এরা আমাকে সবাই ভালোবাসে। দুলাভাই, কথা শুনবে না, শেষ করে দেই। পরেরটা পরে মারো, তবু আমি জমি বিক্রি করবো না। তাহলে তুই জমি বিক্রি করবি না? ঠিক আছে, তোকে দেখে নেব। বাবা, তোমার কিছু হয়নি তো? আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। বাবা, তোমার চাওয়া পাওয়া সিঁড়িটা কত ফুট লম্বা বলতে পারো? হঠাৎ এ প্রশ্ন? কারণ ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করার মতো মেয়ে যে আমি নই। আমার চাওয়াটা গজ ফুট মাপার ফিতে দিয়ে মেপে দেখিনি। ভালো, তবে তোমার সেই চাওয়ার মাঝে সামান্য একটি মহল্লাও কি বাদ পড়তে পারে না? আমার প্রয়োজনকে আমি বেশি দাম দিই, কিন্তু তোমার আপত্তির কারণ জানতে পারি? অবশ্যই জানতে পারবে। তোমার লোক আজ যে মহল্লাটা সামান্য কিছু টাকার বিনিময়ে বেশ কিছু মানুষের আশ্রয় কেড়ে নিতে চেয়েছিল, ওই সব মানুষের মাঝে আমার একজন আপনজন থাকে। মহল্লাতে তোমার আপনজন থাকে? হ্যাঁ থাকে। ওই আপনজনের নাম আকাশ, যে আকাশকে আমি ভালোবাসি। আর কিছু বলবে? বলার মতো আর একটি কথা আছে। ওই মহল্লার দিকে তুমি দ্বিতীয়বার নজর দেবে না। যদি দাও তাহলে তোমার প্রথম প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকেই পাবে। মায়া, সবই মায়া। ঠিক করেছি, যাব না। তুই একবার ভেবে দেখ গতকালের ঘটনাটা। আমি যদি চলে যাই, মহল্লা মানুষগুলো অসহায় হয়ে পড়বে। কেউ ওদের পাশে দাঁড়াবে? আমি থাকবো। আমি তোকে কথা দিচ্ছি, আমার ভাইকে বলে এই মহল্লার মানুষের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। বাচ্চাকে অন্তত তো বিশ্বাস করা উচিত। বাচ্চা এত কষ্ট করে সবকিছু ব্যবস্থা করেছে,
এই কষ্টকে নষ্ট করে দেওয়াটা তোর উচিত হবে না রে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর বাচ্চার চাওয়াটা আমি সত্যি করে দেব। হ্যাঁ। বন্ধু, আর বলিস না, তোর ক্যাসেট আমার 40 বছরের ইজ্জত চুরমার করে দিয়েছে। তোর কুরকুরানি না থাকলে ঘটনাটা ঘটলো কি করে? কি করে ঘটলো? চান্স না দিলে চিৎকার চেঁচামেচি করে এলাকার সব এক করে ফেলছি। তা শালির বেটি এখন কোথায়? পাশের ঘরে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। শোন, এখন থেকে তুই ফরেনার, ব্রাজিল এম্বাসির ভিসা অফিসার। এখন চল, ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, চল চল। আপনারা সবাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। ব্রাজিলের ভিসা অফিসার সরাসরি আপনাদের ইন্টারভিউ নেবেন। পাশ করলে 500 করে টাকা দেবেন। সাথে সাথে ভিসা লেগে যাবে। আর প্লেনে ওঠার সময় বাকি 20,000। 20,000 টাকায় ব্রাজিল? ধোকা খামো না তো। সে মাসি মারতে হ্যাঁ, আপনারা সবাই বসুন। আপনারা সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হান্ডে ভিসা অডিও। 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 দাদা, আমারটা নেবেন না স্যার। হান্ডে ভিসা অডিও। হান্ডে দোস্ত, হান্তে ভিসা তদিও মানে কি? হাতে ভিক্ষার থালা ধরা দাও। শালা তুই দেখি আমার সে বড় বাটবার। আকা মাকা মাফা করিও হু হু। এবার কি বলি? বললাম আমাকে মাফ করে দিয়েন। আগামী দিনের দক্ষ শ্রমিকগণ, লক্ষ্য করে শুনুন। আমার বন্ধু ব্রাজিল এম্বাসির ভিসা অফিসার আপনাদের যাদের যাদের পাসপোর্ট নিয়েছে তারা সবাই পাস। আজ আপনারা সবাই বাদল মেকানিকের কাছে 500 টাকা করে জমা দিয়ে যাবেন। আপনাদের ভিসা হয়ে যাবে। স্যার, আমাদের হান্দে দিতে হবে না? তোমাদের হান্তি ভিসা এমনিতে হান্দাবে। ভাইয়া, আমার এই অনুরোধটা তোমাকে রাখতে হবে। আমি আকাশকে কথা দিয়েছি, তোমাকে রাজি করিয়ে মহল্লার মানুষের জীবনে নিরাপত্তা এনে দেব। কাউকে কোনো কথা দিয়ে আগে ভেবে চিন্তে দিতে হয়। সবকিছু আমাদের ইচ্ছেতে হয় না, নিজেদের সিদ্ধান্তকে বড় করে দেখতে হয়। আমি এত কিছু বুঝি না, তোমাকে এই কাজটা করতে হবে। প্লিজ ভাইয়া। তোকে নিয়ে আর পারলাম না। আমি দয়াল ভাইয়ের সাথে কথা বলবো। দয়াল ভাই, শিকদার মহল্লার মানুষের জীবনে নিরাপত্তার কথা বলছে, আর আমি বলছি ওই আকাশের জীবনের নিরাপত্তাটা কেড়ে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মূল্যবান কাজই অনেক মূল্যবান কথা বলেছে শিকদার। এই জন্যই বলছি, সমস্ত বাধার নায়ক ওই আকাশ। আকাশের কারণেই বাদশাহ আমার ভাই আর বোন জামাইকে আঘাত করেছে। গতকাল ওই আকাশের জন্যই জমিটা কেনা হয়নি, অথচ জমিটা আমাদের স্বার্থে এই মুহূর্তে খুবই প্রয়োজন। গাজেব, আমার মনে হয় তুমি একটু বেশি কথা বলতে শিখেছ। তুমি বাধ্য করেছো। তুমি তো দয়াল ভাইকে কথা দিয়েছিলে তোমার ভাইকে শাসন করবে, কি পেরেছো? না তোমার ভাই তোমার কথা রেখেছে? শোনো শিকদার, তোমার ভাইয়ের মতো যদি আমার ভাই আমার কথা অবাধ্য হতো, তাহলে ওই ভাইকে আমি গুলি করে মেরে ফেলতাম। এখন আমাদের উচিত তোমাকে সিন্ডিকেট থেকে বের করে দেওয়া। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। বাইরের একটা ছেলেকে সাহায্য করতে চাই তোমার ভাই, বাদশাকে পিস্তল বের করা করি। ভেরি স্যাড, ভেরি স্যাড। শোনো শিকদার, শরীরের ঘা যখন ওই আকাশ, তখন আকাশকে খুন করতে হবে। আর এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই, কারণ বাদশা এই ঘটনা কখনো জানতে পারলে তোমাকে কিছুই বলবে না। কিন্তু আমি জানলাম আকাশকে তোমরা সবাই মিলে মেরে ফেলতে চাও। কোনো কথা না বলে ভেতরে চলে যাও।
কেন যাব? মাত্র একদিনের ব্যবধানে তুমি আমার কথাটা ভুলে গেলে? তাই কথাটা আবার স্মরণ করে দিতে চাই। আকাশকে খুন করা তো দূরে থাক, আকাশের গায়ে আর একটা আঘাত করার চেষ্টা করে দেখো, আইনের সামনে আমি তোমাদের মুখোশ খুলে দেব। তুমি আমার বাবা, এই কথাটা হয়তো তখন স্বীকার করব না, কারণ তোমাদের মতো ক্রিমিনালদের চেয়ে আমার ভালোবাসার দাম অনেক বড়। তুই আমাকে কতটুকু জানিস? তুই যার পেট থেকে বের হয়েছিস, তোর সেই মা একদিন তোরই মতো আমার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠেছিল। আমি ওকে বেঁচে থাকতে দিইনি, নিজের হাতে গুলি করে মেরেছি। তোকেও তাই করব। আমি আমার স্বার্থে আমাকে ছাড়া কাউকে চিনি না। শিকদার, এরপর মনে হয় তোমাকে আর কিছুই বলতে হবে না। সাত সমুদ্র পাড়ি দিয়ে বিদেশ যাইতেছি স্যার, আপনি অঙ্গ ভরসা আঙ্গুলে একটু দোয়া করে সালাম করে তোমরা আমার যে সম্মান দেখাইছো তাতে আমি মহা খুশি। তোমার কাছ থেকে আমি টাকা পয়সা নেব না, তবে 15-15-30 দাও, নইলে তোমরা কাম থইয়া ব্রাজিলে যাইয়া রোনালদো আর পেলে হইয়া ফুটবল খেলা শুরু করে। স্যার, আমি আগেই 15 কম। ক্লেভার, ক্লেভার, ভেরি ক্লেভার। আসি স্যার, আচ্ছা সালাম কর। এই সালাম করে আসি স্যার। দান্দা কমপ্লিট, বাক্স বুঝাই, চলো মন বাড়ি যাই। পুলিশের মতো তো দেখা যায়। আরে বিরাজিলের আলো বাতাস মনটা ভরে গেল। এই ওস্তাদ, আমি কিন্তু আগে ওই পেলের লগে দেখা করবো। কি এমন কি তোর পেলের বেল আছে নাকি? কেন এমন হলে রোনালদো। রোনালদো? আরে করিম ভাই, তুমি বিরাজিল কবে আইছো? আরে বেটা, ব্রাজিল ব্রাজিল চাইলি কমবে? এই এত বরিশাল বিমানবন্দর ওই যে লেয়া আছে, দেও এই চল। ঠিকই তো। তুমি আমাকে মাফ করে দাও, আমরা চিট হয়েছি ব্রাজিলের কথা কই। ওই শালার আমাকে বরিশাল লয়ে গেল, মাফ করে দাও। তোদের মাপ নেই? আমি তোদের ভালো চাই না? হ্যাঁ, আমি স্বার্থপর? তোদের মতো নেমো খারামের কোনো মাপ নেই। মাফ করে দাও, আর মাফ না করলে কি আমাদের আজ পর্যন্ত আনন্দমর পাও ছাড়ুন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওঠ ওঠ ওঠ, তোদের মাফ করে দিলাম। শোন, কালে আমি বিদেশ চলে যাচ্ছি, তোদের কথা দিচ্ছি, বিদেশ যাওয়ার পর তোদের দুজনকে আমি নিয়ে যাব। আপাতত তোরা এই গ্যারেজে কাজ করবি, আমি সেই ব্যবস্থা করে দেবো। ওস্তাদ জিন্দাবাদ, ওস্তাদ জিন্দাবাদ, ওস্তাদ জিন্দাবাদ, ওস্তাদ জিন্দাবাদ, ওস্তাদ। চাচি, চাচি। আকাশ, এত রাতে কি ব্যাপার বাবা? চাচি, সবাইকে বলতে বলতে রাত হয়ে গেল, আমি আগামীকাল সকালে বিদেশ চলে যাচ্ছি। আমার বোনটা রইল, ওকে একটু দেখো চাচি। ঠিক আছে বাবা। বাবুল ভাই, আমি বিদেশে চলে যাচ্ছি,
তোমার তো আর চাকরি হলো না, তাই আমার গ্যারেজটা তোমাকে দিয়ে গেলাম। আকাশ, তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আরে ঋণের কথা বলছো কেন? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো। আকাশ, আয় ভাই। না, তুই কাঁদছিস কেন? তুই তো আমার ছোট বোনের মতো। শোন, তোর জন্য বিদেশ থেকে আসার সময় তোর বিয়ের শাড়ি নিয়ে আসবো। সেই বিয়ের শাড়ি পরে তুই শ্বশুর বাড়ি যাবি, তাই না? কাঁদে না, কাঁদে না। চাচা, একদিন ভাসতে ভাসতে আমার বোনের হাত ধরে তোমার মহলে আশ্রয় নিয়েছিলাম। তুমি জেনে খুশি হবে, আমি কাল সকালে বিদেশে চলে যাচ্ছি। বলো না চাচা, তোমার জন্য কি নিয়ে আসবো? বাবা আমাকে বলতো, আকাশ তুই মানুষ হয়ে আমাকে হজে পাঠাবি। বাবার কথা রাখতে পারিনি, আমি ঘুরে এসে তোমাকে হজে পাঠাবো। আকাশ, তুমি তো আমার বাবার মতো। আকাশ, আকাশ। রূপা, তুই কাঁদছিস? তোর চোখের পানি দেখে, তোর কষ্ট দেখে আমি বিদেশে যাব না রে। ঠিক আছে, আমি আর কাঁদবো না। সেই দেখ, চোখের পানি মুছে ফেললাম। আজ সারাদিন ধরে তোর পছন্দের খাবার রান্না করেছি। আজ আমি তোকে নিজ হাতে খাইয়ে দেবো। তুই কিন্তু না করতে পারবি না, ঠিক আছে? ঠিক আছে। বাড়িতে কেউ আছে? এটা কি গ্যারেজ মিস্ত্রি আকাশের বাড়ি? এত রাতে আবার কে? একটু বাইরে আসবেন। এই সময় কি এলো? আপনি কে তা তো চিনলাম না। দেখুন, আমরা একটা মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছি। হঠাৎ মাকেও তার রাস্তায় খারাপ হয়ে গেল। আমি এই কাজ ছেড়ে দিয়েছি, কাল বিদেশে চলে যাবো তো, তাই একটু দয়া করে চলুন না, নইলে মানুষটা মারা যাবে। এত রাতে বলুন আর কোথায় যাব? রূপা, আমি যাই রে। একটা মানুষের জীবন আমার জন্য শেষ হয়ে যাবে? তা তো হতে পারে না। আমি যাবো আর আসবো, যাই। হ্যাঁ, শোন আকাশ, খেয়ে যা। মুখের ভাত রেখে গেলে সত্যি মারে। যাচ্ছি ভাই, শোন। মাইক্রো কোথায়? শিকদার ভাই, আপনি? হ্যাঁ, আমি। তুই অনেক বেড়ে গেছিস, তাই তোকে খুন করার জন্য ডেকে এনেছে। শিকদার ভাই, আমি তো বাচ্চা বন্ধু, আপনার ছোট ভাইয়ের মতো। আপনি আমাকে মেরে ফেলতে চান? তাছাড়া কাল সকালে আমি বিদেশে চলে যাব। আমার ভিসার টিকিট সব হয়ে গেছে। আমাকে মাফ করে দিন। তোকে মাফ করলে আমার ক্ষতি হয়ে যাবে। কিছু মনে করিস না, কিছু মনে করিস না রে। জন্ম নিলেই মরতে হয়, দুদিন আগে আর পরে।
তাই তো চায় আগামীকাল সকালে বিদেশ চলে যাচ্ছে। আমার বোনটা রইল, ওকে একটু দেখো চাচি। কাঁদিস না রূপা। তোকে সন্দেহ হয়? বিশ্বাস কর বাবলা, ওকে মেরে ফেলার মতো কোনো শত্রুই ছিল না। আসলে শত্রু এই পৃথিবীতে কখন কিভাবে জন্ম নেয় কেউ তা জানে না। এই মুহূর্তে আমার একটাই দুঃখ, আমরা একজন বন্ধুকে হারালাম। কিন্তু কিন্তু এটা তো সহজভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, ওর সাথে কারো কোনো রকম দ্বন্দ্ব? হ্যাঁ, এরকমই। বিদেশে যাওয়ার কিছুদিন আগে মহল্লার জমি সংক্রান্ত কি যেন ব্যাপার হয়েছিল। মহল্লার জমি নিয়ে গোলমাল, বিদেশ যাওয়ার কয়েকদিন আগে। আমি ভাবতেও পারিনি ও আমাকে একা রেখে চলে যাবে। আচ্ছা, ঘটনাটা হয়েছিল কি? ও খেতে বসছে, এমন সময় একজন লোক এসে বলে তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। ও যেতে চাচ্ছিল না। লোকটি বলল তাদের গাড়িতে একজন মুমূর্ষু রোগী আছে। আচ্ছা, লোকটা দেখতে কেমন? চুলগুলি একটু বড় বড়। কোথায় নিয়ে গেছে? বলল রাস্তায়। খেটেও লাভ হয় না। আচ্ছা, গতকাল এখানে কোনো গন্ডগোল বা মারামারি বা কোনো হাউকাউ হয়েছিল? কাল অনেক রাতে একটু গন্ডগোলের শব্দ শুনেছিলাম। আমি দোকানে ঘুমাচ্ছিলাম, কিন্তু ভয়ে দোকান খুলিনি। কোথায় হচ্ছিল? মনে হয় এদিক থেকে ওই দিকে চলে গেছে। এতদিন পরে এলাম, কেমন আছিস জিজ্ঞাসা করবি না বোন? প্রয়োজন নেই, কারণ তোমরা কোনোদিন ভালো থাকতে পারো না। তোমরা যে পথে আছো ওই পথের মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না। তুমিও পারবে না। তুই কি আমাকে কোনোদিন ক্ষমা করবি না বোন? না, কোনোদিনও না। কারণ তোমার জন্য বাবা আত্মহত্যা করেছে। তোমারই কারণে মা ধুকে ধুকে মারা গেছে। চিকিৎসা করার সময় পর্যন্ত তোমার হয়নি। তাই তোমাকে কেন, তোমার ওই পথের প্রতিটি লোককে আমি ঘৃণা করি, ঘৃণা করি। মিথ্যে কথা। যদি তোর কথা
কথা সত্যি হয় তবে তুই বাবলাকে ভালোবাসতে পারিস না। কি বলতে চাও তুমি? বলতে চাই, আমাকে ঘৃণা করলে তোকে বাবলাকেও ঘৃণা করতে হবে, কারণ বাবলা আমার চেয়ে বেশি ঘৃণিত অপরাধী। কি করেছে বাবলা? কি করেনি? 3 জন পুলিশকে খুন করেছে। শুধু তাই নয়, সে 3 জন গুন্ডাকে খুন করে ধ্বংসের জগতে নিজের স্থান করে নিয়েছে। বিশ্বাস করি না। তোর বাবলাকে জিজ্ঞাসা করলে সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। বাবলাকে যদি ক্ষমা করতে পারিস তাহলে তোর এই ভাইকেও ক্ষমা করতে হবে। কি হলো? আসলে আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথার জবাব দাও। তুমি কি 3 জন পুলিশকে খুন করেছো? তুমি কি 3 জন ক্রিমিনালকে খুন করে অপরাধ জগতে যোগ দিয়েছো? হঠাৎ এই প্রশ্ন কেন? আমার প্রশ্নের জবাব চাই। বলো, খুন করেছো? সোনালি, তুমি উত্তেজিত হয়ে গেছো। নিজেকে স্বাভাবিক করো। কোনো কিছু জানা অজানার সময় চলে যায়নি। তার মানে তুমি সত্যি সত্যি খুন করেছো? ভাইয়া তোমার সম্পর্কে যা বলেছে সব সত্যি। সোনালি, সোনালি, আমার কথা শোনো। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। ছি বাবলা, ছি। বন্ধু, আমি যাব না। আমি চলে গেলে মহল্লা মানুষকে দেখবি কে? হ্যাঁ, আমরা তো সেই জিনজির ছবি সুমন, রাজন, মোহন বন্ধু। আমরা 3 জন। কি বন্ধু? এক কাপ চা 3 জন, সেই পুরনো দিনের মতো। হ্যাঁ, জীবন জামাই মদ খাও। দুলাভাই দেখো, মদ দিয়ে ওর বুকের ভেতরে কয়লার ইঞ্জিনের আগুন নেভাচ্ছে। তোর বন্ধুরে বাজাতে পারলি রে? আরে আমাদের সাথে রংবাজি করে কেউ বাঁচতে পারে না। তাহলে তোর আমার বন্ধু আকাশকে, আমার বন্ধুকে খুন করেছিস? আমি তোর ভাই, তোকে ডাকছি। আমার ডাক শুনতে পাচ্ছিস না? কথা বল ভাই, কথা বল। দেখ, আমার ভাই, আমার বোন ভাই কেমন করে ঘুমিয়ে আছে। বল, এই মরণ ঘুম কে ঘুম পাড়িয়ে দিয়েছে? কে কে কে? শিকদারের ভাই বাদশা। শিকদারের ভাই বাদশা? বাদশা, 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 এবার তোর কবাদে। মায়া, সবই মায়া। দয়াল ভাই, আপনি যদি মায়া কইরা সঠিক বিচার না করেন তাহলে বাদশার শিকদার আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। আমি একদিকে রক্ত। মায়া, সবই মায়া। গাজী, তুমি শান্ত হও। সঠিক বিচার করতে আমি ভুল করব না। আমার কাছে পক্ষপাতিত্ব বলতে কিছুই নেই। বাদশা অপরাধ করেছে, শাস্তি বাদশাকে পেতেই হবে। আমার কিন্তু একটাই কথা, লাশের বদলে লাশ চাই। লাশ! তুই তো খুন করে খেলাস, এখন
কি হবে? এখন কি হবে? এখন তো তোকে গাজী খুন করবে। সরি, আমি আর তোকে বাঁচাতে পারবো না। আমি বন্ধুর খুনের প্রতিশোধ নিয়েছি, আর এটি যদি আমার অন্যায় হয় তাহলে গাজীর কি প্রয়োজন? তুমি তুমি আমাকে মেরে ফেলো। আন্ডারওয়ার্ল্ডের সিদ্ধান্ত বড় কঠিন। আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস দেখ, বাবা ছেলেকে খুন করেছে, ছেলে বাবাকে খুন করেছে, বন্ধু বন্ধুকে খুন করেছে, ভাই ভাইকে। তাহলে তাহলে দেরি করছে কেন? গুলি করো, গুলি করো আমাকে, মেরে ফেলো। সবই মায়া। গাজী যদি তোমার ভাইকে খুন করত তাহলে তুমি কি করতে? লাশের বদলে লাশ চাইতাম। গাজীও তাই চেয়েছে, লাশের বদলে লাশ। এখন তুমি কি করবে তাই বলো। আমার শুধু একটাই কথা, বাচ্চাকে ধ্বংস করার জন্য মেরে ফেলা সহজ, কিন্তু আমাদের প্রয়োজনে আরেকটা বাচ্চাকে জন্ম দেওয়া কঠিন। আমি সিন্ডিকেটের সিদ্ধান্তে বিশ্বাসী। সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিবে আমি তা মানতে বাধ্য। সিদ্ধান্ত একটাই, বাদশা আমার ভাই আর বোন জামাইকে খুন করেছে, আমি বাদশাকে খুন করব, বাস। এর বাইরে আর কোনো কথা রাখতে পারবো? মায়া, সবই মায়া। কথার পরও কথা থাকে। একটা কথা শুধু বলতে চাই, যে ঘটনাকে কেন্দ্র করে আকাশকে খুন করা হলো এবং ওই খুনের কারণে বাদশার হাতে খুন হলো তোমার ভাই আর বোন জামাই, একই কারণে তোমাদের সামনে আমি আমার মেয়েটাকে খুন করেছি। কেন খুন করেছিলাম? সে আমাদের কাজের বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিল। বাদশা কিন্তু আমাদের কোনো কাজে বাধা হয়ে দাঁড়ায়নি। এই খুনটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি। দয়াল ভাই, আপনি কিন্তু শিকদারের পক্ষ অবলম্বন করছেন। ঠিক আছে, আমি চলি, আমাদের বিচার আমিই করব। গাড়ি বসো, বসো। আমার কথা কিন্তু শেষ হয়নি। তুমি শুধু বলো, আমরা যা কিছু করছি এর মূল উদ্দেশ্যটা কি? টাকা আর ক্ষমতা। মায়া, সবই মায়া, টাকা আর ক্ষমতা। তাই আমি যদি তোমার ভাই আর বোন জামাইয়ের মৃত্যুটা টাকার অঙ্ক দিয়ে পুষিয়ে দিই, অবশ্যই তোমার আপত্তি থাকার কথা নয়। ইমোশন নয়। ভেবে দেখো, বাদশার মতো একজন ক্যাডারকে আমাদের প্রয়োজন আছে। কি বলতে চান তাই বলুন। আমাদের যার যার শেয়ার আছে ঠিক থাকবে, শুধু শিকদার তার শেয়ার থেকে তোমাকে 25% ছেড়ে দেবে। বলো রাজি? না না, আমি তোমাকে প্রেশার দিচ্ছি না, একটা কিছু বলো, ইয়েস আর নো। ঠিক আছে, আমি রাজি। আমিও রাজি। তাহলে হাত মেলাও, মেলাও। মায়া, সবই মায়া। আবার কেন এসেছো? তোমার প্রতি আমার বিশ্বাস আর ভালোবাসার হৃদয়টাকে যে ঘৃণা দিয়ে ভরিয়ে দিয়েছো, ওই ঘৃণার পাথরটা তুমি সরিয়ে দিতে পারবে না। আমি ভালোবেসেছিলাম সেই বাবলাকে, যেই বাবলা অপরাধকে ঘৃণা করতো। আমার বাবলা তুমি নাও, তুমি একজন খুনি। না, আমি খুনি না। হ্যাঁ হ্যাঁ, তুমি একজন খুনি, দাগি আসামি। না, আমি কোনো খুনি আসামি নই। আমি একজন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের অফিসার। দিস ইজ মাই আইডি কার্ড। ডিপার্টমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে ক্রিমিনালদের শিকড় সমেত উপড়ে ফেলতে। আমি তোমার ভাইয়ার সাথে হাত মেলানোর জন্য নাটক করেছি। সবাই জানে আমি 3 জন পুলিশ 3 জন ক্রিমিনালকে খুন করেছি। আসলে ওরা কেউ খুন হয়নি, সবাই বেঁচে আছে। এরপরেও বলবে আমি তোমার বিশ্বাসে আঘাত করেছি। এরপরে বলবে আমি তোমার ভালোবাসার সাথে প্রতারণা করেছি। আই এম সরি বাবলা, আমাকে ক্ষমা করে দাও। কি বলছিস তুই? বাবলা পুলিশের লোক? হ্যাঁ, পুলিশের লোক। আমি তোমাকে বলেছিলাম না, তোমার কথা আমি মিথ্যা প্রমাণ করে দেবই। বাবলা তোমাদের সমস্ত অপরাধের রাস্তা জেনে গেছে। এবার বাবলা তোমাদের গ্রেফতার করবেই। এখনো সময় আছে ভাইয়া, তুমি বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো।
শিকদার, খাড়া হয়ে তলিয়ে যাব, কিন্তু ভাঙবো না। এত বড় গাদ্দারি আমাদের সাথে। মায়া, মায়া, বাবলাকে মেরে ফেলো, ওকে যতটুকু শুনতে থাকবে। কিন্তু বাবলাকে ঘায়াল করা এত সহজ না। বাবলাকে ঘায়াল করতে হলে একটা প্ল্যান করতে হবে। করো, প্ল্যানটা তুমি করো, কারণ তুমি তো প্ল্যান তৈরির মাস্টার। তোমার এই অবস্থা কেন? ভাই কোথায়? তোমার বন্ধু বাবলা আমাদের বাদশা ভাই, আমরা তো আপনার ভাইকে গ্রেপ্তার করিনি, নিশ্চয়ই অন্য কোনো চাল। শোনালে, আমি জানতাম তোকে এখানেই পাবো, তাই তোর জন্য অপেক্ষা করছি। নতুন কোনো কিছু সন্ধান পেয়েছিস? তোকে কোনো কিছু সন্ধান দিতে আসিনি, আমি আমার ভাইয়ার সন্ধান জানতে এসেছি। বল, তোর পুলিশ দিয়ে ভাইয়াকে গ্রেফতার করে থানাতে না নিয়ে কোথায় নিয়ে গেছিস? তোর ভাইয়াকে গ্রেফতার করার আপাতত কোনো কারণ নেই। খবর নিয়ে দেখ, এটা তোর ভাইয়ার নতুন কোনো। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমি যদি আমার ভাইয়াকে ফেরত না পাই, আমি তোকে ছাড়বো না। আমি ভুলে যাব তুই সোনালি ভালোবাসা। সময় মাত্র 24 ঘন্টা, 1 মিনিটও বেশি নয়। আমার এই অবস্থার জন্য তুই দায়ী। তুই যে বাবলাকে বিশ্বাস করে এখানে নিয়ে এসেছিলি, আর সেই বাবলা আমাকে গ্রেফতার করে থানায় না নিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছিল আমাকে গুলি করে মেরে ফেলার জন্য। আমি কিভাবে বেঁচে এসেছি আমি নিজেও জানি না। শোন, তুই যদি আমার ভাই হয়ে থাকিস, আজ আমি তোর কাছে বিচার চাইব। ভাইয়া, বাবলা। ইয়েস, আমি বাবলা বলছি। যেভাবেই হোক আজকে রাতের মধ্যে শিকদারের সন্ধান আমি চাই। তোর কত বড় সাহস, তুই আমার ভাইকে মেরে ফেলার জন্য গুলি করেছিলি? তোর পিস্তলটা দেখো, দেখো তোর পিস্তলটা। ছাড় ছাড়, আমি দেখতে চাই তোর পিস্তলে কোন গুলিতে তুই আমার ভাইয়ের নাম লিখেছিস। তোর ভাইয়াকে যদি আমি গুলি করেই মারতে চাই, তাহলে আমার নিশানা কখনো ব্যর্থ হবে না। আর গুলিতে তোর ভাইয়ার নাম লেখার কথা বলছিস? পুলিশের প্রত্যেকটি গুলিতেই অপরাধীর নাম লেখা থাকে। শোন বাদশা, তুই এখনো তোর ভাইয়ার প্রতি অন্ধবিশ্বাস নিয়ে বসবাস করছিস। আমি বলছি এসব নাটক, পাতানো খেলা। আরে অন্ধবিশ্বাস ছিল আমার তোর উপর, সে বিশ্বাস তুই ভেঙে দিয়েছিস। তাই তুই যত ফোঁটা রক্ত আমার ভাইয়ের শরীর থেকে বের করেছিস, আমি ঠিক তত ফোঁটা রক্ত তোর শরীর থেকে বের করবো। চল, অযথা চেঁচামেচি করবি না। আমার শরীর থেকে রক্ত ঝরাতে হলে তোকে সত্য মিথ্যার যাচাই করতে হবে, প্রমাণ করতে হবে আমি তোর ভাইয়াকে গুলি করেছি। তারপর পিস্তলের নিশানা আমার দিকে তাক করিস। তবে তোর ভাইয়ার সময় ঘনিয়ে এসেছে। আমি যখন তোর ভাইয়াকে নিশানা করব, তখন সেই নিশানা ব্যর্থ হবে না। দয়াল ভাই, এমন একটা প্ল্যান করেছি, এবার বাদশার হাত থেকে বাবলা কোনো দিনই বাঁচতে পারবে না। বাদশার হাতে বাবলা খুন হবে, অথচ কোনো দিনই বাচ্চা জানবে না এটা আমার সাজানো নাটক। মানে আমি ব্যাপারটা ঠিক তোমার এই নাটকের পর আর কিছুই বলার থাকে না। আমি শুধু জেনে গেলাম স্বার্থের বাইরে তোমরা কেউ না। তোমাদের স্বার্থে আমাকে দিয়ে বাবলাকে খুন করাতে চেয়েছিলে। আসলে আসলে তোমরা হৃদয়হীন মানুষ। একবার যখন তোমার বুকের ভিতরে ঘৃণা জন্ম দিতে পেরেছ, তখন ছেড়ে দাও ওই জগৎ। ওই জগৎ থেকে বেরিয়ে আসার পর
এত বড় পৃথিবীতে যদি তোমার একটু জায়গা না হয়, তাহলে আমার বুকের ভিতরে তোমার জন্য ছোট্ট একটা পৃথিবী তৈরি হয়ে আছে। এই পৃথিবীতে তোমাকে আমি টেনে নেব। রূপা, আন্ডারওয়ার্ল্ডের জগৎটা কত বড় স্বার্থপর। এবার তো জাফর শিকদারের চেহারাটা তোর কাছে স্পষ্ট হয়ে গেছে। এখন বল ভাইয়া, আমার চলে আসাটা কি অন্যায় ছিল? এই স্বার্থপর জগতে আমি আর থাকবো না রে। এই জগতের প্রতি আমার ঘৃণা ধরে গেছে, ঘৃণা ধরে গেছে। কি বলছিস তুই? তুই এই অন্ধকার জগৎ ছেড়ে দিবি? দেব। কেন দেবো জানিস? এই জগতের মানুষ শুধু স্বার্থবাদী, নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝতে চায় না। স্নেহ, ভালোবাসা এখানে মূল্যহীন। কি দিলাম রে আমি? কিছুই পাইনি। এখন মনে হচ্ছে দুঃখ, যন্ত্রণা আর কষ্টের বারো চলেছিল আমার বসত বাড়ি। আমি তোর মুখে এই কথাগুলো শোনার জন্যই অপেক্ষা করেছিলাম। তোর কথাগুলো খুব কষ্টের কথা, কিন্তু এবার পুরে পুরে তুই খাঁটি সোনা হয়ে যাবি। হ্যাঁ, তুই খাঁটি সোনা হবার কথা বলছিস, কিন্তু আমি তো মনে করি পুরো অঙ্গার হয়ে যাব। এক টুকরো কয়লাতে পরিণত হব আমি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কষ্ট নিয়ে আমি এই অন্ধকার জগৎ ছেড়ে দূরে, অনেক দূরে চলে যাব। মৃত্যুর আগ পর্যন্ত এমন একটি জায়গা খুঁজতে থাকবো যেখানে মানুষের প্রতি মানুষের একটু বিশ্বাস আর ভালোবাসার দাম থাকবে। আজ আমি সার্থক। আজ আমার মনে হচ্ছে
আমি যতটুকু কাজ নিয়ে এসেছিলাম তার একটি কাজ শেষ হয়েছে। এখন যদি আমি অপরাধ জগতের শিকড় উপড়ে ফেলতে নাও পারি, তাও আমার সান্ত্বনা থাকবে। আমার বন্ধুকে আমি ভালো করতে পেরেছি। মায়া, সবই মায়া। আমি বলেছিলাম বাদশার প্রয়োজন আছে, আজ আবার আমি বলছি বাদশার প্রয়োজন শেষ হয়ে গেছে। দয়াল ভাই, আমি বলছিলাম কি, দয়াল ভাই, সেই দিন বাদশারে খুন করলে আজ নতুন করে আর ঝামেলা হইতো না। যখন বাদশা সবকিছু জেনে গেছে, তখন আর তাকে বাঁচিয়ে রাখা যায় না। ওরে শেষ করে দেই। শেখদারি ওর ভাইকে খুন করবে। দয়াল ভাই, বাদশাকে আমি কুড়িয়ে পেলেও নিজের ভাইয়ের মতো করে মানুষ করেছে। তাই বলছিলাম কি, মানে মায়া, সবই মায়া। শিকদার, বাদশা তোমার রক্ষে কেউ না, কিন্তু নদী তো আমার নিজের মেয়ে ছিল। আমার সেই নিজের মেয়েকে তোমাদের সামনে নিজের হাতে খুন করে ফেলেছি। কেন? আমার জন্যে না, না, মেরেছি সবার সাথে। তুমি বাদশাকে খুন করবে, এটাই ডিসিশন। ভাইয়া, তোমাকে একটা কথা বলার জন্য অপেক্ষা করছি। বল ভাইয়া। একদিন গ্রাম থেকে এসে তোমার কাছে আশ্রয় পেয়েছিলাম, আজ আবার সেই গ্রাম আমাকে ডাকছে। তাই তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যেতে চাই। সব তো তুই বলে ফেলেছিস, আমি আর কি বলবো। আমাকে একা রেখে সোনালি চলে গেছে, রক্তের বাঁধনি কেটে গেছে। আরে তুই তো করে পাও ভাই, যাবি যা। যাবার আগে আমার জন্য একটা কাজ করে দিয়ে যাবি। মনে কর শেষবারের মতো আমার ঋণ শোধ করছিস। তুমি বলছো ভাইয়া, কাজটা করে দিলে তোমার ঋণ শোধ হয়ে যাবে? হ্যাঁ, বলো কি করতে হবে। তোকে নকল টাকা বুঝে একটা ব্যাগ দেব। ব্যাগটা পোড়াবাড়ি পুকুর পাড়ে একজনের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। কার কাছে? তোকে সে চেনে, খুব কাছ থেকে চেনে। তোর জন্য রাত 12টার সময় সে অপেক্ষা করবে। দেব, অবশ্যই পৌঁছে দেব। কি ব্যাপার, এত দেরি করছে কেন? ডাক্তার সাহেব, আপনাদের ভয়ের কিছু নেই, রোগী ভালো আছে, আউট অফ ডেঞ্জার।
তোমার জন্য একটা সুখবর আছে শিকদার। বাদশা মরেনি, বেঁচে আছে। কি বললে? বাদশা মরেনি, বেঁচে আছে? শোনো, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। যে কোনো মুহূর্তে ওরা আক্রমণ করতে পারে। বাবলা, জাফর শিকদার যার জন্য ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছে, দয়াল, ওই দয়ালকে আমি খুন করে ফেলবো। শুধু দয়াল না, আজ ধ্বংস করে দেব আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য। বাদশা, বাবলা, তোরা দুজন আমার কোটি কোটি টাকার কেমিক্যাল ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছিস। আমি তোদের ছাড়বো না, আমি তোদের ছাড়বো না। এ হতে পারে না। না, কোনো মায়া নেই। কিল দেম, কিল দেম।
আসামি বাদশাহ আইনকে নিজের হাতে তুলে নিয়ে অবশ্যই দণ্ডনীয় অপরাধ করেছে। পাশাপাশি আসামি বাদশাহ যেহেতু সন্ত্রাস নির্মূলে আইনকে সহযোগিতা করেছে, সেহেতু আদালত বিশেষ মানবিক বিবেচনায় 3 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। বুঝলি হাবা? কদু বুনলে হয় লাউ, লাউ লাউ। আসসালামু আলাইকুম। আরে তুই আবার এসে চিট করতে হাবা ধর, আবার এসে চিট করতে। না, এবার আমি চিট করতে আসি। কি করতে আইছো? এবার আসছি টাকা ফেরত দিতে। ও হাবা কি কয়? টাকা ফেরত দেবেন মানে? হ্যাঁ, ফেরত দেব। ও হাবা এত টাকা। আর এবার সত্যি সত্যি আমি একটা ইন্ডাস্ট্রি করব। আমার দক্ষ শ্রমিক লাগবে না, আমি আমার অদক্ষ ভাইদের নিয়ে কাজ করব। ভাইয়া